আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের দেশে ফ্লপ হওয়া কোয়ালিটি সম্পূর্ণ একটা মোটরসাইকেল নিয়ে আজকে আপনাদের সামনে কিছু কথা বলতে আমি আসছি। আমার মনে হলো যে এই কথাগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা উচিত বা বলা উচিত। এজন্যই মূলত আজকের ভিডিওটি আমার বানানো। আশা করব যে ধৈর্য সহকারে দেখবেন এবং ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আশা করি বুঝতেই পারছেন যে কোন টপিকে আজকে ভিডিও বানাতে যাচ্ছি। হ্যাঁ, কেটিএম। আমার ইউটিউব চ্যানেল খোলার প্রথম দিকের কথাই যদি বলি তাহলে রানার বাংলাদেশের হাত ধরেই বাংলাদেশে লঞ্চ হয়েছিল কেটিএম এর বাইকগুলো এবং তারা অফিসিয়ালভাবে বাংলাদেশে বাইকগুলো এনে লঞ্চ দিয়েছিল এবং যার প্রাইস ছিল সাংঘাতিক লেভেলের। কেটিএম এর বাইকগুলো বাংলাদেশে অফিসিয়ালভাবে এনে লঞ্চ দেওয়ার আগে ওনারা আরও একটা ভুবন বিখ্যাত ব্র্যান্ড অ্যাপ্রিলিয়ার মতো ব্র্যান্ডের বাইকগুলো বাংলাদেশে এনে অফিসিয়ালভাবে লঞ্চ দিয়েছিল। ওই বাইকটা মূলত মুখ থুবড়ে পড়েছিল এবং বাংলাদেশের যে ফ্লপ বাইকের লিস্টটা আছে তার মধ্যে অন্যতম একটা বাইক ছিল মূলত অ্যাপ্রিলিয়া ব্র্যান্ডের বাইকটা। তার পাশাপাশি এরই হাত ধরে মূলত ওনারা যে কেটিএম মোটরসাইকেলগুলো বাংলাদেশে লঞ্চ দিয়েছে সময়ের প্রেক্ষাপটে যদি চিন্তা করি তাহলে এই বাইকটা মূলত ফ্লপ লিস্টের কাতারই পড়ে। কেটিএম এর বাইকগুলো ওয়ার্ল্ড ওয়াইড অনেক জনপ্রিয় হলো, বাংলাদেশে এই বাইকটাও মূলত মুখ থুবড়ে পড়ে এবং এর সেল নাই বললেই চলে। যদি চাইনিজ ব্র্যান্ডের বাইকগুলোর কথা বলি তাহলে এই সিনারিওটা খুবই স্বাভাবিক একটা সিনারিও, কারণ ওইগুলো অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে আসে না এবং দেখা যায় কি যে কোনো দোকানদার ওইগুলো ইনপুট করে থাকে এবং বিক্রি করে দিয়েই তাদের মূলত দায় দায়িত্ব শেষ। এই সিনারিওটা চাইনিজ বাইকের ক্ষেত্রে অনেক চাইনিজ বাইকের ক্ষেত্রেই যায়, আবার অনেকের ক্ষেত্রে যায় না। কিন্তু এত ভালো পপুলার ব্র্যান্ডের বাইকগুলো যদি বাংলাদেশে এসে এরকম মুখ থুবড়ে পড়ে, যা মোটামুটি খুবই আফসোসজনক। এর পেছনে যে জিনিসটা সব থেকে দায়ী সেটা হচ্ছে যে একদম ওভার প্রাইস, বাইকের যে প্রাইজিংগুলো তারা করেছিল এবং মূলত ওই সময় আমি যে ভিডিওটা বানিয়েছিলাম ওই ভিডিওতে আমি সেম কথাই বলছিলাম যে কেটিএম এর বাইকগুলোর যেই পরিমাণের প্রাইস ওনারা ধরেছে এগুলো আসলে ওভার প্রাইজের কাতারেই পড়ে। ওভার প্রাইস না, ডাবল ওভার প্রাইজের কাতারেই পড়ে। এজন্যই মূলত আপনি যদি একটা জিনিস চিন্তা করেন যে একটা বাইক যদি হিট হতে হয় বা পপুলারিটি পেতে হয়, এনফিল্ডের বাইকের কথাই বলি, তাহলে চিন্তা করেন যে ওই বাইকগুলো কি প্রাইস পয়েন্টে এনে ইফাত গ্রুপ লঞ্চ দিছে। এবং যদি রিসেন্টলি আমরা সিএফ মোটরসাইকেলের কথাই বলি, কিছুদিন আগে আমি এর ভিডিও বানিয়ে আসছি, লিঙ্ক এখানে দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। তো যাই হোক, আপনারা চিন্তা করেন যে ওই বাইকের প্রাইজিংগুলো কোম্পানি কীরকম রেখেছে। এখন একটা বাইক যদি আপনার পপুলারিটি পেতে হয় বা মার্কেট ধরতে হয় তাহলে অবশ্যই ওই বাইকটার প্রাইস সাধ্যের ভিতরে রাখতে হবে। এবং হায়ার সিসির একটা স্বর্ণযুগ বলতে পারেন এখন চলছে, একের পর এক হায়ার সিসি বাংলাদেশে লঞ্চ দিচ্ছে। এখন একটা জিনিস চিন্তা করেন যে ভালো ব্র্যান্ডের বাইক, যেমন ধরেন যে চাইনিজ বাইকের কথাই যদি বলি তাহলে চায়নার মধ্যে খুবই অন্যতম একটা কোম্পানি হচ্ছে লিফান। লিফানের বাইকগুলো কি, লিফান কি, লিফানের কোয়ালিটি কি, যারা এটা ব্যবহার করছেন তারা ভালোভাবেই জানেন। চায়না বেশি দিন যায় না, এই ট্যাগলাইনটা যারা খুব ভালোভাবে ডিস্ট্রয় করছে তাদের মধ্যে অন্যতম একটা ব্র্যান্ড হচ্ছে লিফান। লিফানের বাইকগুলো মূলত ব্যবহার করেই কিন্তু দেখা যায় যে চাইনিজ বাইকগুলো সম্বন্ধে অনেকেরই ধারণা চেঞ্জ হয়ে গেছে। এখন সত্য বলতে এইরকমই আরেকটা ব্র্যান্ড হচ্ছে সিএফ মোটো যে ব্র্যান্ডটা, এটার কিন্তু পপুলারিটিটা যদি আপনি একটু রিসার্চ করেন বা একটু গুগলে সার্চ দেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে ওনারা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করে তাদের বাইকগুলো বাজারজাত করে থাকে এবং ওনারা মোটোজিপিতেও পার্টিসিপেট করে। তো ভাবেন যে কত ভালো একটা ব্র্যান্ড। তো ওই রকম একটা ব্র্যান্ডের বাইক যদি হোক না চাইনিজ, ওই রকম কোয়ালিটি সম্পূর্ণ বাইক যদি বাংলাদেশে এনে লঞ্চ দেয় এবং সাধ্যের নাগালে, চিন্তা করেন যে SR300 300 সিসির একটা মোটরসাইকেল, এত ভালো বিল কোয়ালিটি, আমি নিজে গিয়ে এর ভিডিও করে আসছি। ওই বাইকটার দাম তারা নির্ধারণ করেছে 4,58,000 টাকা। সিএফ মোটর যেই অফিসিয়াল, যারা নাকি অফিসিয়াল চ্যানেলের মধ্যে যারা আনছে এই বাইকটা, ওনাদেরকে জিজ্ঞেস করার পর বলা হয়েছে যে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ওনাদের নাকি আউটলেট হবে এবং ওই জায়গায় নাকি সার্ভিস এবং স্পেয়ার পার্টসের ওনারা অ্যাভেলেবেল করবে। তো চিন্তা করেন একটা ভালো উদ্যোগ। এখন যদি কেটিএম এর কথা বলি তাহলে আপনি ঢাকা ছাড়া খুব একটা সার্ভিস সেন্টার এর পাবেন না। ঢাকায় যেই শোরুমটার মধ্যে কেটিএম বাইকগুলো এনে রাখছে অফিসিয়ালভাবে, ওই সার্ভিস সেন্টার ব্যতীত আপনার মনে হয় না খুব একটা সার্ভিস সেন্টার বাংলাদেশে পাবেন, ওনাদের অফিসিয়াল সার্ভিস সেন্টার। এই তো গেল একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে এই বাইকের যে গলা কাটা প্রাইস। আপনি চিন্তা করেন যে একটা 300 সিসি মোটরসাইকেলের প্রাইজে আপনি পাচ্ছেন কি 125 সিসি। যতই ভালো বিল কোয়ালিটি হোক না কেন, দিন শেষে কিন্তু বাইকারদের চাহিদাটাও আপনার বুঝতে হবে। এই ভিডিওর সব থেকে ফান একটা পার্ট আপনাদেরকে আমি বলি যে কেটিএম এর বাইকগুলো যারা ডিজাইন করে তারাই মূলত সিএফ মোটর বাইকগুলো বানায়। তো আপনি একবার চিন্তা করেন যে ওই বাইকের প্রাইজে আপনি কিন্তু ভালো একটা বাইক পেয়ে যাচ্ছেন।
আমি কিন্তু এখানে বলছি না যে কেটিএম এর বাইকগুলো খারাপ। কেটিএম এর বাইকের বিল কোয়ালিটি যথেষ্ট ভালো এবং বাংলাদেশে খুব কম বাইকই আছে। গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আফটার সেল সার্ভিস। আপনার প্রোডাক্ট যত ভালোই হোক না কেন, আপনি যদি আফটার সেল সার্ভিস ভালো প্রোভাইড না করতে পারেন তাহলে কিন্তু মানুষ ওই জিনিসটার প্রতি রুচি হারিয়ে ফেলবে। বর্তমানে কেটিএম এর বাইকগুলোর প্রাইজিং যদি আপনি চিন্তা করেন, যেই বাইক 4,50,000 টাকা প্রাইজিংয়ে বিক্রি হতো, সেই বাইক 3 লক্ষ টাকার আশেপাশে এখন তারা প্রাইজিং দিয়ে বাজারে মানে বলছে যে স্টক ক্লিয়ারেন্স সেল, এই ধরনের কথাগুলো বলছে। দিন শেষে আপনি যাই বলেন না কেন, একটা 125 সিসির মোটরসাইকেল একটা 150 সিসি মোটরসাইকেলের ধারে কাছেও যাবে না। এটা একদম বাস্তব। পাওয়ার আউটপুট বা যাই বলেন না কেন, বা ব্র্যান্ড যতই ব্র্যান্ড বলেন না কেন, একটা 5 লক্ষ টাকার মোটরসাইকেল নিয়ে যখন আপনি রাস্তায় যাবেন, যখন আপনি এটার মানে থ্রোটল দিবেন, তার পাশাপাশি দেখবেন যে একটা পালসার 1.5 লক্ষ টাকার পালসার আপনার আগে দিয়ে চলে গেল, মানে আপনাকে ওটি মেরে চলে গেল, তখন কিন্তু আপনার জিনিসটা খুব একটা ভালো লাগবে না। যেহেতু এগুলো কিন্তু পারফরমেন্স ওরিয়েন্টেশন বাইক, যদি এখানে রয়্যাল এনফিল্ড হতো সেটা ভিন্ন ব্যাপার, কারণ রয়্যাল এনফিল্ড ভিন্ন ধাঁচের ভিন্ন প্রাইজের একটা বাইক। কেটিএম এর বাইকগুলো কিন্তু অনেক জনপ্রিয়, কারণ হাই স্পিডে স্টেবিলিটি, তার পাশাপাশি এর যে পারফরমেন্স, এজন্যই মূলত কেটিএম এর বাইকগুলো খুবই জনপ্রিয়, তার পাশাপাশি বিল কোয়ালিটি। এখন ওভারঅল যদি আপনি চিন্তা করেন, তো এখন এই তো গেলে একটা পার্ট। তো এবার বলি যে আজকে ভিডিওটা আমি কেন বানাইতাছি, যে ভিডিওটা আমার বানানোর উদ্দেশ্য, এই কেটিএম এর বাইকগুলো যদি আপনাদের মনে করেন একদম 2 লক্ষ টাকা বা 2.5 লক্ষ টাকার ভিতরে দেয়, সেই ক্ষেত্রেও খুব একটা কেনা উচিত না। এখন আপনি যদি ইন্ডিয়া থেকে বাইকের পার্টসগুলো এনে আপনার বাইকটি রাইড করতে পারেন বা ওইরকম সোর্স আপনার থাকে, সেই ক্ষেত্রে ভিন্ন ব্যাপার, আপনি বাইকগুলো কিনতে পারেন। কিন্তু যারা কিনা প্রথম মোটরসাইকেলটা কেটিএম কিনবেন, বা দেখা যায় যে অনেক কষ্টের টাকা জমিয়ে কেটিএম বাইকগুলো কেনার কথা চিন্তা ভাবনা করছেন, যেহেতু একটা অফার টফার দিছে, বলবো যে এই কেটিএম এর বাইকগুলো না দেখে আপনি অন্য কোনো ব্র্যান্ড, বা বাংলাদেশে অনেক পপুলার ব্র্যান্ড আছে, ওই ব্র্যান্ডের বাইকগুলো চুজ করতে পারেন। এখানে একটা কথা হচ্ছে আফটার সেল সার্ভিস। এখন একটা জিনিস চিন্তা করেন যে যদি আমার কথাটা আপনাদের বিশ্বাস না হয়, সেই ক্ষেত্রে কেটিএম এর একটা মেজর পার্টস, এর জন্য আপনি কেটিএম এর যে সার্ভিস সেন্টারটা আছে বর্তমানে, যারা নাকি বাইকগুলো বিক্রি করছে, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন যে ওনাদের কাছে আছে কিনা। এবং কেটিএম বাইকগুলো যারা দীর্ঘদিন ধরে রাইড করছে, তাদেরকে গিয়ে যদি আপনি একটু জিজ্ঞেস করেন, সেক্ষেত্রে বাইকটার যেই মানে খুব একটা খারাপ পরিস্থিতির কথা আপনি জানতে পারবেন। বাইক খারাপ না, বাইকের বিল কোয়ালিটিও খারাপ না, কিন্তু সমস্যা হচ্ছে যে আফটার সেল সার্ভিস। আফটার সেল সার্ভিসের কারণে কিন্তু দেখা যায় অনেক ভালো ভালো ব্র্যান্ড বাংলাদেশে ব্যবসা সফল হতে পারে না, এবং বাইকারদের ভোগান্তির কিন্তু শেষ নাই। যদি স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল না থাকে, বা আপনার অন্য কোনো দেশ থেকে সোর্স করে এনে বাইক রাইড করতে হয়, সেই ক্ষেত্রে বিএমডাব্লিউ কোম্পানির বাইকগুলো ব্যবহার করে আপনি শান্তি পাবেন না। এটাই মানে চরম বাস্তবতা। যদি এরকম হতো যে আপনি আফটার সেল সার্ভিস পাবেন ভালো, এবং সেই ক্ষেত্রে অফার দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি কিনে বাইকটি রাইড করতে পারেন, যে বাইকটি হোক না কেন। কিন্তু একটা বাইক স্টক ক্লিয়ারেন্স সেল মানে বুঝেন, স্টক ক্লিয়ারেন্স সেল মানে ওনারা বাইক বেচে দিবে শেষ। তো এই ধরনের সিনারিওর মধ্যে ওই ধরনের বাইকগুলো কেন আমরা ক্রয় করব?